টি-শার্ট ভেদ করে উদরে কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি। বিছানার সামনে দাঁড়িয়ে যে কাপড়গুলো ভাঁজ করছিলাম, হাত থেকে সেটা বিছানাতেই ফেললাম। নিজেকে সামাল দিয়ে চাপা অভিমান নিয়ে শান্ত গলায় বললাম, আমি আপনার উপর রেগে আছি ডক্টর। তিনি নিজের মতোই কাঁধে ঠোঁট বোলাতে বোলাতে বললেন, রাগার কোনো কারণ দেখছি না তো অনু পাখি। ছাড়ুন আমায়। বলেই পেটে থাকা হাতটা সরানোর চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু এই খাটাসটা নিজের শক্ত হাত দিয়ে এমনভাবে চেপে ধরে আছে যে ছোটানো মুশকিল। এবার আমি রেগে আবারও বললাম, ছাড়ছেন না কেন? সরুন আপনি। কি হয়েছে বলবা তো, রাগ কেন? কিছু না, ছাড়ুন আমায়। আরে কিছু না, তবে এমন বিহেভ কেন? কানের কাছে ঠোঁট লাগিয়ে বললেন উনি। বললাম তো কিছু না। আপনি মাত্রই হাসপাতাল থেকে এলেন, না ফ্রেশ হয়েছেন আর না অ্যাপ্রন খুলেছেন, হুট করে জড়িয়ে ধরার মানে কি? ওনার দিকে ঘুরে পড়লাম আমি। উনি ততক্ষণে কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিলেন অনেকটাই। আমি ওনার দিকে না তাকিয়ে গলার কাছে থাকা শার্টের বোতামটার দিকে তাকিয়ে আছি। বোতামটা খোলা, যার দরুন তার সাদা বুক স্পষ্ট। উনি এবার চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিতে দিতে বললেন, এই কাজ তো আমি প্রতিদিনই করি, তখন তো বকো না। তো আজ কি হলো? কিছু না। কিছু তো একটা বলো, রাগ কেন? রাগ করিনি। করেছো অনু পাখি, বলো কি হয়েছে? যান ফ্রেশ হন, আমার জন্য ভেবে লাভ কি? মানে? আপনি ওয়াশরুম যাবেন কিনা? আচ্ছা যাবো তো, শোনো না। বলুন। বলতে বলতে ততক্ষণে ওনার থেকে সরে ভাঁজ করা কাপড়গুলো হাতে তুলে নিয়েছি আমি। আলমারির সামনে গিয়ে কাপড়গুলো তুলে রাখলাম। অনুভব করলাম উনিও আমার পেছন পেছন চলে এসেছেন। আলমারির দরজা লাগাতেই আবারও পেছন থেকে কোমর জড়িয়ে পেটে হাত রেখে বললেন, শোনো। যা বলার বলে ফেলুন, আর হুটহাট না ধরে ছাড়ুন, কাজ আছে। এত রাতে কিসের কাজ? আপনার না জানলেও চলবে, যা বলার বলে আমায় যেতে দিন। এখন এই মুহূর্তে কোথাও যাওয়া হবে না। কেন? চলো একসাথে ফ্রেশ হই। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, কখনোই না। আরে শোনো না। আমার কিছু শুনতে হবে না, যান ফ্রেশ হন। নিজেকে ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালাম আমি। উনি এখনো ওখানেই দাঁড়ানো, সাদা শার্টের উপর অ্যাপ্রনটা এখনো গায়ে, চুলগুলো এলোমেলো, শরীরটা যে ক্লান্ত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবুও তাকে থামানো দায়। উনি এবার ঠোঁট উল্টালেন, ঠোঁটের নিচে থাকা তিলটা যেন মুহূর্তেই কুঁচকে গেল। ওই অনু পাখি, কি? এমন করছো কেন আমার সাথে? কেমন করলাম? দোষটা তো বলো অ্যাটলিস্ট। তোমার এমন রাগ করাটা যে বেশ কষ্ট দেয় সোনা। কোনো দোষ নেই কারো। আপনি গিয়ে ফ্রেশ হন, রাত 10টা বেজে গেছে, আমি ডিনার আনছি। আমি ফ্রেশ হব না। বলেই মুখ ফুলিয়ে বিছানায় বসে পড়লেন উনি। আমি দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে কিচেন থেকে খাবারগুলো উপরে নিয়ে এলাম। ভেবেছিলাম হয়তো উনি ততক্ষণে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছেন, কিন্তু না, উনি এখনো গোসা করে বসে আছেন। আমি খাবারগুলো সোফার সামনে টি টেবিলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, এখনো ফ্রেশ হননি? হতে হবে না। নাটক কম করে গিয়ে ফ্রেশ হন। কি বললা তুমি? ভুল কি বললাম? রাত বেরেতে নাটক করছেন কেন? আমি এখন এই রাত 10টায় আপনার জন্য ভিজতে পারবো না। ঠান্ডা লাগলে দেখার মতো তেমন কেউ নেই। ফুপি যে আপনার দাদির বাড়ি গেছেন বাবাকে নিয়ে, সেটা তো জানেনই। এমন করো কেন? একদিনই তো। আর আমি তো আছি তোমাকে সুস্থ করার জন্য। প্রয়োজন নেই, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে ওয়েট করছি। বাল, খাবো না আমি। বলেই সামনে থাকা আর একটা টি টেবিলে লাথি দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলেন উনি। আমি দীর্ঘশ্বাস ফেলে কাপড়গুলো এগিয়ে দিলাম। উনি ছো মেরে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। খানিকক্ষণ পর চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলেন তানভীর ভাই, মানে ডক্টর। প্রতিদিন চুল মুছে দেওয়ার জন্য বায়না করলেও আজ তা করেননি। নিজে নিজেই চুল মুছে টাওয়ালটা বারান্দায় মেলে দিলেন। বাহ,
রাগ করার তো ভালোই ফায়দা, কাজ করানো যায়। উনি বিছানায় এসে শুয়ে পড়লেন। আমি এবার সামনে দাঁড়িয়ে বললাম, খাবেন না? ইচ্ছে নেই। আমি কিন্তু আগেই বলছিলাম যে এই রাত 10টায় কোনো নাটক অ্যালাউ করব না আমি। ভালো। উঠুন, উঠুন ডক্টর, নয়তো আমি আবার আপনাকে আগের মতো তানভীর বাই বলে ডাকবো। ভালো। এই রাতের বেলা আপনার ভীষণ শখ জেগেছে বকা খাওয়ার, তাই না? তুমি তো আমার সাথে এমনটাই করো, সব সময়ই করো। ছোটবেলায় আমি যা করতাম তা এখন উসুল করছো। ক্ষুধা লাগেনি? কি হয়েছে? আমি তো আপনাকে বিরক্ত করছি না। এবার আপনি গিয়ে খেয়ে নিন। আমি আর বিরক্ত করব না। ফালতু কথা বলবেন না ডক্টর, আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনাকে ছাড়া খাই না। এখন থেকে সবই করবে। দূরে সরিয়ে রাখতে শিখে গেছো। আসবেন না? না, সারাদিন কাজ করার পর রাতে শান্তিমতো খেতে না পারলে এমন খাওয়ার দরকার নেই। না খেয়ে আছি আমি। আমার মতো বিরক্তিকর মানুষের জন্য না খেয়ে থাকাটা সাজে না। খেয়ে নাও। আমি জড়িয়ে ধরবো না, বললাম তো। আমি দীর্ঘশ্বাস ফেলে খাবারের একটা প্লেট ওনার সামনে এনে পাশের টি টেবিলে রাখলাম। ওনাকে টেনে তুলে মুখ চেপে খাবারটা সম্পূর্ণ খাইয়ে দিলাম। উনি মুখ চেপে খাচ্ছেন, কিছু বলতেও পারছেন না। পানি খাইয়ে দিয়ে হাতটা ধুয়ে নিলাম। উনি আমার ওড়নার আঁচলে মুখ মুছতে মুছতে বললেন, রাত 10টার সময় এসেও রাগের সম্মুখীন হতে হয়। 101টা বকা দিয়ে তারপর ভাব দেখিয়ে খাইয়ে দেয়। হুঁ, আগে খাইয়ে দিলে কি হতো? নেহাতি আমার অস্বস্তি লাগছিল, নয়তো আজ ওয়াশরুমে নিয়েই যেতাম। না হলেও 2 ঘন্টা আটকে রাখতাম। হুঁ। স্বপ্ন দেখে লাভ নেই জনাব, ঘুমান। বলতে হবে না কারো। আমি আর কিছু বললাম না। উনিও শুয়ে পড়লেন, তবে ফোন চালাচ্ছেন। আমি এখনো পায়চারি করছি। তা দেখে কিছু বলতে গিয়েও বললেন না উনি। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। আমি ওনার সামনে গিয়ে ফোনটা ছো মেরে নিয়ে নিলাম। উনি ভ্রু কুঁচকে উঠে বসলেন। আমি দুষ্টু হেসে চুলগুলো এলোমেলো করে দিয়ে কপালে গভীর চুম্বন এঁকে বললাম, হ্যাপি বার্থডে ডক্টর। উনি চুমুটা চোখ বন্ধ করে অনুভব করলেন। পরের কথাটা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি তখন এক কাল হাসি নিয়ে তাকিয়ে আছি তার মুখপানে। আজ তো 15ই মে। হুম, জন্মদিন আপনার। এটার জন্য এতক্ষণ ধরে আমার সাথে অমন বিহেভ করলে? বুঝলো তবে পাগল। কি বললা তুমি? আবার বলো তো। কই কিছু না তো। তুমি আজ আমার সাথে ভীষণ অন্যায় করেছ। চুল মুছে দাওনি, আর ফ্রেশ হওনি আমার সাথে। রুড বিহেভও করেছ। জোর করে মুখ চেপে খাইয়েছ। কথা নেই। উফ ডক্টর, এমন মুখ ফোলাবেন না তো। আপনি এখন 27 বছরের বুড়ো, বুঝছেন? এমন বাচ্চাদের মতো ফেস করবেন না। উনি কিছু না বলে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিলেন আমায়। আমি উঠবার চেষ্টা করেও পারলাম না। গলদেশে গরম নিঃশ্বাসের উপস্থিতি টের পেয়ে যেন দম চাই। কাঁপা কাঁপা গলায় বললাম, কি করছেন ডক্টর? হুশ। কেক কাটবেন তো? কত কষ্ট করে বানালাম। তোরে চুপ থাকতে বললাম অনু। বহুত জ্বালাচ্ছিস বাসায় আসার পর থেকে। তো আপনি এখন কেক না কেটে কি করছেন বলুন তো? কেমন অনু পাখি? সকালে কেক কেটে নিব। অসভ্য খাটাসের মতো কথা না বলে চলুন কেক কাটবেন। ছাড়তে ইচ্ছে করছে না অনু পাখি। পরে কেটে নিব। এক্ষুনি। মাথা ঠেলে সরানোর চেষ্টা করছি। উফ। উনি আমায় ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি কেকটা সামনে দিতেই একসাথে কাটলাম। কেকটা নিয়ে খাইয়ে দিয়ে বললাম, কেমন লাগলো? উনি কিছু না বলে কেকটা নিয়ে সোফায় বসে নিজে নিজে কেটে খেতে শুরু করলেন। আমি তো অবাকের চরম পর্যায়ে। আমার কেক আর আমাকেই দিল না। এতক্ষণ তো কেক কাটতে পাঠাতেই পারছিলাম না, আর এখন আমাকেই দিচ্ছে না। আমি সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বললাম, এসব কি? কোনটা কি? একা একা কেক নিয়ে বসলেন যে, আমি খাবো তো। এই কেক আমি একাই খাবো, বুঝছো? আর এটা আমার অনু পাখি, আমার বউ আমায় গিফট করেছে। অনেক মজা। তুমি যাও, গিয়ে ঘুমাও।
আপনি তো ভারী। তুমি কি চাচ্ছ আমি আসি? না না না, লাগবে না, আপনি একাই খান। এখন বললে তো আমি শুনবো না বউ। এগুতে না করলাম। আমি পালানোর আগেই খপ করে আমায় ধরে ফেললেন উনি। চকোলেট মাখানো ঠোঁট আমার গালে স্পর্শ করে বললেন, তুমি জানো না তোমাতে মাতোয়ারা আমি, তবুও কেন এত কষ্ট দাও? আলাবো না। আলাবু। বলেই শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলাম আমি। তানভীর ভাইও শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আমায়। চোখ বন্ধ করে অনুভব করছি মুহূর্তটা। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।